ফ্রাইডেটাতে আমরা কাজ করেছি। এই অল্প কদিনের মধ্যে এতগুলো অধ্যাদেশ নিষ্পত্তি করা, তার সাথে আইন মন্ত্রণালয়ের ড্রাফটিং উইং, জাতীয় সংসদের সমস্ত উইংগুলো এবং বিজি প্রেস, সংস্থাপন মন্ত্রণালয় সহ যারা সংশ্লিষ্ট ছিল এটা ড্রাফটিংয়ের কাজে, মুদ্রণের কাজে এবং টেবিলে এটা উপস্থাপন সহ যাবতীয় সংসদের কাজগুলোতে সমস্ত কর্মকর্তা কর্মচারীগণ দিনরাত পরিশ্রম করেছে। শেষের দিনে আমাদের সময় স্বল্পতার কারণে কোনো কোনো বিল, কম্পারেটিভ স্টেটমেন্ট এবং বিলের কপি হয়তো আমরা বিলটা উত্থাপনের আগে, খুব বেশি সময় আগে টেবিলে পাইনি। এটা সংসদ সচিবালয়ের হয়তো তারা পরিশ্রম করার পরেও, অতিরিক্ত সচেতনতা থাকার পরেও একটা বলে যে হিউম্যানলি এটা পসিবল হয়ে ওঠেনি। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে মাননীয় স্পিকারের এবং বিরোধী দলের পক্ষ থেকেও বলা হয়েছে। কিন্তু মাননীয় স্পিকারের একটা এখতিয়ার আছে রুলস অফ প্রসিডিউর অনুসারে, তিনি সময় কন্ডোন করতে পারেন। যখন সংশ্লিষ্ট মন্ত্রী অথবা তার বিকল্প বিলগুলো সংসদে উত্থাপন করার জন্য আগে অনুমতি প্রার্থনা করেন, তিনি আহ্বান জানালে স্পিকার সাহেব, যে মুহূর্তে তিনি অনুমতি মঞ্জুর করবেন উত্থাপন করার জন্য, তখন ধরে নেওয়া হয় তিনি সময় কন্ডোন করেছেন, মার্জনা করেছেন। সেই হিসাবে মাননীয় বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য কয়েকজন বিরোধী দলীয় সদস্য আপত্তি তুললেও সেইটার জবাব মাননীয় স্পিকার যথাযথভাবে দিয়েছেন। এটা একটা। আমরা আজকে এখানে কয়েকটি বিষয়ে আপনাদের মনোযোগ আকর্ষণ করব। এক হচ্ছে, বেশ কয়েকবার জাতীয় সংসদের অধিবেশন থেকে অবশ্যই বিধি মোতাবেক বিরোধী দলীয় মাননীয় নেতা এবং অন্যান্য সদস্যগণ তারা ওয়াক আউট করেছেন বিভিন্ন ইস্যুতে। এটা পার্লামেন্টারি কালচার অনুসারে তারা করতেই পারেন বিধি মোতাবেক। কিন্তু যে সমস্ত ইস্যুতে তারা ওয়াক আউট করেছেন ওখানে কিছু কিছু তথ্য সঠিক ছিল না, ওনারা সঠিকভাবে উপস্থাপন করেনি। হয়তো তারা সরকারি দলের উপরে বিভিন্ন বিষয় দোষ চাপিয়েছেন বলা যায়। সেই বিষয়গুলো আমরা তাৎক্ষণিকভাবে যতটুকু অ্যাড্রেস করা দরকার পার্লামেন্টে সেইটুকু আমরা অ্যাড্রেস করেছি। কিন্তু ওনারা যখন বাইরে এসে প্রেসের সাথে কথা বলেছেন, তার মধ্যে অনেকগুলো বিষয়ে কথা বলেছেন যেগুলোর বিষয়ে আমাদের এখন বাইরে সেটার আমাদের জবাব দেওয়া প্রয়োজন। তা না হলে আমরা অনেকটা আপনাদের কাছে, মিডিয়ার কাছে, জাতির কাছে আমরা হয়তো আমাদের বিষয়টা পরিষ্কারভাবে তুলে ধরতে পারবো না। সেই জন্য আজকের এই প্রেস ব্রিফিং। এই অর্ডিন্যান্সগুলোর বিষয়ে আমাদের মাননীয় আইনমন্ত্রী কথা বলবেন। আমরা 133টি অর্ডিন্যান্স আর্টিকেল 93 অনুসারে পার্লামেন্টের প্রথম বৈঠকে আমরা প্রথমে এগুলো উপস্থাপন করেছি, যেটা সাংবিধানিক বাধ্যবাধকতা উপস্থাপন করার। তার মধ্যে 4টা বিষয় থাকে। হয় 30 দিনের মধ্যে এগুলো অনুমোদন করতে হবে, অথবা অননুমোদন করতে হবে, অথবা এগুলো বিল আকারে অথবা সংশোধিত আকারে আমাদেরকে সেটা পার্লামেন্টে তুলে স্ব মন্ত্রণালয়ের যে সমস্ত অর্ডিন্যান্সগুলো জারি করা হয়েছিল সেগুলো আইনে পরিণত করতে হবে। তা আমরা একটা বিশেষ কমিটি জাতীয় সংসদের প্রথম দিকে যেটা করে দিয়েছিলেন মাননীয় স্পিকার, এই সংসদীয় বিশেষ কমিটির প্রস্তাবনার মধ্যেই থাকে তার অ্যাক্টিভিটিস কি হবে, কার্যক্রম কি হবে। তাতেই বলা হয়েছে যেহেতু এখন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিগুলো, স্থায়ী কমিটিগুলো এখনো গঠন করা সম্ভব হয়নি, সেই জন্য এই বিশেষ কমিটি অধ্যাদেশগুলো পর্যালোচনা করে সংসদে রিপোর্ট পেশ করবেন। সেটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে 3টা লং সেশনে আমরা বসে বিশেষ কমিটিতে এপ্রিলের 2 তারিখে সেটা বিশেষ রিপোর্ট সংসদে সেই কমিটির আহ্বায়ক আমাদের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নাল আবদীন সাহেব প্লেস করেছেন। তার মধ্যে কয়েকটা ভাগে এটা প্লেস করা হয়েছে। তার মধ্যে 98টি অর্ডিন্যান্সের ব্যাপারে প্রথম ভাগে বলা হয়েছে এটা অ্যাজ ইট ইজ আমরা সংসদে যেভাবে আছে সর্বসম্মতিক্রমে পাশ হবে। এরপরে 16টা অধ্যাদেশের বিষয়ে বলা হয়েছে যে এটা আমরা যাচাই বাছাই করে পরে বিল আকারে সংসদে উত্থাপন করা হবে।
তারপরে একটা তালিকা আছে, সেই তালিকার মধ্যে যেগুলো আমরা হেফাজত এবং রহিতকরণ করব সেই তালিকাটা আছে। সংশোধিত আকারে আরেকটা আছে সংশোধিত আকারে, সেটার সংখ্যা সম্ভবত 15টা। এখন সেই বিষয়গুলো আমরা কিভাবে উত্থাপন করলাম, মাননীয় বিরোধী দলীয় নেতা পরে যখন ওয়াকআউট করেন তখন তিনি বললেন যে 91টা বিল এখানে উপস্থাপন করা হয়েছে, 16টা যাচাই বাছাই করে পরে উত্থাপন করা বলে বলা হয়েছে, বাকিগুলো গেল কোথায়? আইনমন্ত্রী সাহেব ফ্লোরে জবাব দিয়েছেন যে 91টার মধ্যেই কিন্তু বাকি 17টা অন্তর্ভুক্ত। কারণ কোনো কোনো অধ্যাদেশ জারি হওয়ার 15-20 দিন, 1 মাস 2 মাস পরে দ্বিতীয় সংশোধনী আনা হয়েছে, কোথাও কোথাও তৃতীয় সংশোধনীও আনা হয়েছে, মূলত অধ্যাদেশ একটা। তো যখন বিল আকার উত্থাপন করা হয় জাতীয় সংসদে, সব অধ্যাদেশগুলোকে এক করে একটা বিল আকারেই উত্থাপন করা হয়েছে। এইটা আমার মনে হয় মাননীয় বিরোধী দলীয় নেতা হয়তো খেয়াল করেননি। সেই কারণে তিনি মনে করেছেন 91টা না হয় প্লেস হলো, 16টা প্লেস হবে না, বাকিগুলো গেল কোথায়? বাকিগুলো এই 91টার মধ্যেই অন্তর্ভুক্ত। তিনি হয়তো এটা খেয়াল করতে পারেন, ডিটেলটা আইনমন্ত্রী সাহেব বলবেন। আর যে সমস্ত বিলগুলো নিয়ে পার্লামেন্টে এই বিশেষ রিপোর্টের মধ্যে মাননীয় বিরোধী দলীয় সদস্যগণ নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, এই বিশেষ কমিটির রিপোর্টে হুবহু সেই সমস্ত নোট অফ ডিসেন্ট গুলো উল্লেখ করা হয়েছে যেভাবে তারা দিয়েছেন। এবং নোট অফ ডিসেন্ট ওয়ালা অধ্যাদেশগুলো যেগুলো সংসদে উত্থাপিত হয়নি বা সংশোধিত আকার হয়েছে অথবা রহিত এবং হেফাজতকরণের জন্য উত্থাপিত হয়েছে, এই সব বিষয়ে নজিরবিহীনভাবে মাননীয় স্পিকার 2 মিনিটের জায়গায় কোথাও 10 মিনিট 15 মিনিট করে কয়েকজন সদস্য, বিরোধী দলীয় সদস্যদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন। তারা দীর্ঘ লিখিত বক্তব্য পাঠ করেছে, আপনারা দেখেছেন। এবং এটাও কিন্তু নজিরবিহীন। তো যে সমস্ত বিষয়ে এগ্রিড হয়েছিলাম সেগুলোর ব্যাপারে আলাদা আপত্তি উত্থাপন করতে পারে যখন বিল উত্থাপিত হবে, অথবা বিল উত্থাপন করার জন্য অনুমতি প্রার্থনা করবে। এই স্টেজটাকে বলা হয় পার্লামেন্টের প্র্যাকটিসে, কেউ আপত্তি দিলে অনেক সদস্য সংখ্যা থাকলেও একজনকে এর উপরে কথা বলতে দেয়া হয়। 2-1টা বিলের ক্ষেত্রে আমি দেখেছি মাননীয় স্পিকার কয়েকজনকেও চান্স দিয়েছেন, সুযোগ দিয়েছেন। 2 মিনিটের জায়গায়, যেটা আগের ট্রেডিশন, 10 মিনিট 15 মিনিট করে দিয়েছেন। এবং সমস্ত বক্তব্যগুলো দেখা গেছে তারা বাইরে থেকে রেডি করে নিয়ে গেছে, হুইচ ইজ গুড, আই অ্যাপ্রিসিয়েট ইট, রেডি হয়ে যাওয়া ভালো। কিন্তু এটা রচনা আকারে তারা পাঠ করেছেন বিবৃতিগুলো। এরপরেও আমরা কোনো কারণ দেখিনি শেষের দিনে ওয়াকআউট করার। সেটা যেটা হয়েছে জুলাই স্মৃতি জাদুঘর, সেটা হ্যাঁ রিপোর্টের মধ্যে অ্যাজ ইট ইজ পাস করার জন্য সবাই এগ্রিড হয়েছিল, কিন্তু মন্ত্রণালয় যখন বিলটা আনে অ্যাজ ইট ইজ আকারেই আনছে। কিন্তু কোনো বেসরকারি সদস্য যখন কোনো সংশোধনী আনে এবং সেটা যদি রিজনেবল মনে হয় সংসদের কাছে বা সরকারি দলের কাছে, মেজরিটি পার্টির কাছে, তখন সেটা সংসদের বিবেচনায় নেওয়া যায় এবং সেই সংশোধনীটা ভোটাভুটির মধ্যে গৃহীত হয়। হ্যাঁ, এখানে তারা আপত্তি দিয়েছেন, তারা কিন্তু কোনো সংশোধনী এনে তারপর আপত্তিটা দিতে পারতেন, তারপরেও তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘরের নিয়ন্ত্রণ মন্ত্রণালয় থাকবে না কোনো মন্ত্রণালয়ের বাইরে বেসরকারি লোক থাকবে। কিউরেটর কে হবে সেটার বিষয়ে বলা নেই, যদিও তিনি এখন বেসরকারি বাইরের, মন্ত্রণালয়ের বাইরের একজন বিশিষ্ট ব্যক্তি। কিন্তু সেই আইনে অবসর গ্রহণের বিষয়টা বা পদত্যাগের বিষয়টা যেভাবে বলা হয়েছে, সেই ব্যক্তি স্বেচ্ছায় পদত্যাগ না করলে রোজ কিয়ামত পর্যন্ত তাকে সরানোর কোনো সুযোগ ওই আইনে রাখা হয়নি। সেই জন্য বলা হয়েছে আইদার তিনি সরকারের কাছে পদত্যাগ করবেন, অথবা কোনো কারণে যদি সরকার রিজনেবলি মনে করে যে তাকে অপসারণ করা দরকার, সেই সুযোগটা সরকারের কাছে আছে। তখন এই বিষয়ে কথা আমরা আরো বলতে পারতাম। আমরা লিডার অফ দি হাউসের অনুমতি নিয়ে এবং আইনমন্ত্রী সাহেব যথাযথভাবে ফ্লোরে বলেছেন যে আমরা এরপরেও এটা আরো সংশোধিত আকারে বিল আনতে পারি পরের সেশনে, তার আগে আমরা আলাপ আলোচনা করব, আপনাদের বক্তব্য শুনবো, এবং এটা আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে এই বিষয়ে আমরা সবাই মিলে আলোচনা করে একটা নতুন বিল আবার আনতে পারি। সেটা তো একটা উত্তম প্রস্তাব। তা এখন সেই বিষয়গুলো রিজনেবলি তারা বিবেচনা না করে এবং ওখানে আবার নির্বাচনের কিছু ইস্যু তুলে এবং অন্যান্য প্রাসঙ্গিক কিছু বক্তব্য তুলে তারা যে কয়েকবার ওয়াকআউট করেছেন, সেই বিষয়গুলো আমার মনে হয় যে যৌক্তিক হয়নি।
আর কিছু কিছু বিষয়ে কোনো কোনো অধ্যাদেশের বিষয়ে তাদের বক্তব্য ছিল, তা আমরা বলেছি এগুলো আমরা যাচাই বাছাই করে, যেমন গুম অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, আর আরেকটা কি বিষয় ছিল, আইসিটিটা আসে নাই, আমরা বলেছি সব প্রসঙ্গ ক্রমে সুপ্রিম কোর্ট সচিবালয় এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আইন, এগুলো স্টেক হোল্ডারদের সাথে আমরা ব্যাপক আলাপ আলোচনা করব, করে এটাকে আরো এনরিচ করে আমরা পরবর্তী সেশনে নিয়ে আসতে চাই এবং সবাইকে ইনক্লুড করে স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে তারপরে এই আইনগুলো যদি আরো সমৃদ্ধ করা হয় সেটা তো জাতির জন্যই ভালো হবে। আর এমন না যে ওখানে এমন এই অধ্যাদেশগুলো অ্যাজ ইট ইজ পাশ করে দিলে যে এখনই এগুলো শুদ্ধ আইন হচ্ছে, তা নয়। কারণ আমরা যদি এররগুলো রেখে এই আইনগুলো রেখে দিই, তাহলে গুম কমিশনের যে এখতিয়ারটা দেওয়া হয়েছে তাতে করে যারা গুমের শিকার তারাই অবিচারের শিকার হবেন। আমি নিজে গুমের শিকার। আমরা চাচ্ছি এই গুম কমিশনটা এমনভাবে আমরা করি যাতে তার ফাংশনটাও ঠিক থাকবে এবং গুমের শিকার যারা হবেন তারাও যেন এমন একটা আদালতে ন্যায় বিচার পায় যেটার এখতিয়ার, বর্তমান আইসিটি কোর্ট কিন্তু হাইকোর্ট ডিভিশনের এখতিয়ার সম্পন্ন একটা আদালত। এখন তারাও ওই আইনে যেটা সাজেস্ট করছে সেটা জয়েন্ট জাজ, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ। আর তারও একটা বিষয় আছে, তদন্তের বিষয় আছে, মানবাধিকার কমিশন তদন্ত করবে। এখন আইসিটি কোর্টের যে প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থা, এইটার মানটা অনেক উঁচু এবং তার লজিস্টিক সাপোর্ট সবসময় অনেক বেশি। যদি আমরা মানবাধিকার কমিশনের কাছে একটা তদন্তের জন্য দিই বা গুম কমিশনের কাছে একটা তদন্ত দিই, তো এইটা কিন্তু মাল্টিপ্লিসিটি অফ ইনভেস্টিগেশন এজেন্সিস হবে, বিভিন্ন রকমের রিপোর্ট আসবে, আসামিরা এখানে আসামের বেনিফিট হবে, সময় ক্ষেপণ হবে। এগুলো আমরা মাথায় রেখেই আমরা এই আইনগুলো করছি। কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময় আমি তাদেরকে দোষ দেব না। কেউ কেউ নিজেদের প্রোভাইড করার জন্য তাড়াহুড়ো করে এই মানবাধিকার কমিশন এবং গুম অধ্যাদেশ এগুলো করে ফেলেছে। আমরা দোষ দিতে চাই না। 10 বছর একটা গভর্নমেন্টের বয়স, হয়তো তাড়াহুড়োর মধ্যে এগুলো ওনারা করতে চেয়েছেন, সেই জন্য কিছু কিছু ভুলভ্রান্তি থাকতেই পারে। তা এখন তো একটা রেগুলার গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্ট, এখন অনেক সময় আছে আমরা আলাপ আলোচনা করে এই গুম অধ্যাদেশগুলো, মানে গুম কমিশনগুলো, মানবাধিকার কমিশন এবং আইসিডি অ্যাক্ট, এগুলো সিমিলারিটিস রেখে আমরা যাতে গুমের শিকার যদি কেউ হন বা অতীতে যারা হয়েছে তাদের জন্য যদি ন্যায় বিচার এবং সর্বোচ্চ ন্যায় বিচার নিশ্চিত করতে পারি, তাহলে সেটাই কি ভালো না? এবং সেই জন্য আমাদের একটু সময় দরকার। এখন এই বিষয়গুলো মাথায় রেখে আমরা কথা বলেছি, কিন্তু বিরোধী দলের সদস্যরা এই জিনিসগুলোকে রাজনীতিকীকরণ করেছেন।